আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা রেশিও অ্যানালাইসিস অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অধ্যায় থেকে একটা অঙ্ক করব, যেটা লেকচার শিটে নাই, কিন্তু বাইরে থেকে আমি একটা করাবো। কারণ এই চ্যাপ্টারটা সবার জন্য নতুন, আর আমার লেকচার শিটটা এক ধরনের সাজেশন, যার ফলে দেখা যায় কি যে এখানে ডুপ্লিকেট অঙ্ক নাই। যে অঙ্ক শিখতে হলে একরকম দু একটা অঙ্ক করলে অঙ্কগুলো সহজে পারা যায়, কিন্তু আমার লেকচার শিটে ডুপ্লিকেট কোনো অঙ্ক নেই যে একরকম অঙ্ক দুইটা তিনটা থাকলো তাহলে অঙ্ক শেখা সহজ। আমার লেকচার শিটগুলো এমনভাবে বানানো হয়েছে যে 5টা অঙ্ক দেওয়া হয়েছে, 5টা করলে সব নিয়ম হয়ে যায়, এক নিয়ম দ্বিতীয়বার রিপিট করে না। তাই আজকে একটা শিটের বাইরে একটা অঙ্ক করাবো। অ্যাকাউন্টিং 2017 সালেরটা বের করেন, অ্যাকাউন্টিং 2017। আমি এবার এখান থেকে লিখে দিই প্রশ্নটা, সমস্যা হবে না। যদি প্রশ্নটা না পান খুঁজে সমস্যা নেই। ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং 2017 আছে, সব বইতে পাবেন খুঁজলে। আচ্ছা, চ্যাপ্টারের নাম এবং যারা এই ক্লাসটা করতে পারবেন তারা করতে পারবেন। ফার্স্ট ইয়ারে যারা আছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, আর ইয়েতে আর করতে পারবেন হলো ফাইনাল ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যাদের আছে, আর ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারে যারা আছে তারা এই ক্লাসটা করতে পারবেন। সবার জন্যই 10 নম্বর থাকে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে। ক্লাস শুরু করে দিচ্ছি। প্রশ্নে দেওয়া আছে ইউ হ্যাভ বিন আস্কড টু evaluate the liquid position of Farhad Center. The following data are from Farhad annual report. ফরহাদ নামে একজন লোক আছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু তথ্য এখানে প্রশ্নে দেয়া আছে। তার আর্থিক অবস্থা বা পজিশনটা কি এটা বের করতে বলছে। নিচে কিছু অপশন বলে 5টা জিনিস বের করতে বলছে। এরকম 5টা জিনিসে 10 নাম্বার থাকে। ক্যাশ হলো 1,30,000। আসলে এই সাবজেক্টগুলো জুম দিয়ে পড়লে সবচেয়ে ভালো হয়। টেম্পোরারি ইনভেস্টমেন্ট নামে একটা শব্দ আছে, এটা আমি বুঝাই দিব, কারণ তাহলে সব কিছু সরাসরি প্রশ্ন করা যায়। লাইভে তো এই সব কিছু প্রশ্ন করা যায় না। অ্যাকাউন্ট রিসিভেবল জানুয়ারি 1 তারিখে দিছে কিছু টাকা, আবার ডিসেম্বর 31 তারিখে দেওয়া আছে হলো কিছু টাকা। এরপরে আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি জানুয়ারিতে দেওয়া আছে কিছু টাকা, আর ডিসেম্বরে দেওয়া আছে কিছু টাকা। আমি আবার প্রশ্নের ছবিটা গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনারা পরেও দেখতে পাবেন। কারেন্ট লাইবিলিটি নামে কিছু টাকা দেওয়া আছে, 2,40,000 টাকা দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড নামে নামে দেওয়া আছে হলো 30,30,000। শেষে ক্রেডিট সেলস 50 লাখ টাকা। এই তথ্যগুলো দিয়ে ফার্স্ট কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট 1-এ বলতেছে ওয়ার্কিং ক্যাপিটাল বের করো।
ওয়ার্কিং ক্যাপিটাল বের করে দেখাও। এখন প্রশ্ন হলো ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি, এটা আমার জানতে হবে। 1 নম্বর ক্লাসে যারা ক্লাস করছেন তারা জানেন কারেন্ট অ্যাসেট চিনেন। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আমরা 1 নম্বর ক্লাসে কারেন্ট অ্যাসেট কি জিনিস, কারেন্ট লায়াবিলিটি জিনিস কি সেটা সম্বন্ধে ব্যাখ্যা জানছি। ওয়ার্কিং ক্যাপিটাল বলতেছে আপনার কয় টাকা মূলধন লাগে, কার্যকরী মূলধন কত, এটার বাংলা কার্যকরী মূলধন কি আমি বিষয়টা একটু বুঝাই। দেখেন আপনার আজকে একটা দোকান দিচ্ছেন, এই দোকানে আপনার কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ বলতে চলতি খরচগুলা, যে এই 1 মাসের মাঝে আমার ছোটোখাটো দেনাদার কাছে এত পাবো, নগদ এত টাকা, ব্যাংকে এত টাকা, ধরেন আপনার 2 লাখ টাকা খরচ আছে, 2 লাখ টাকা লাগবে আর কি, ব্যবসা চালাইতে হলে 2 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা সম্পদ লাগে, আবার 1 লাখ টাকা এখান থেকে পরিশোধ করে দিতে হয়, তার 1 লাখ টাকা বাকি টাকাটা আমার ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। কিভাবে আমি বুঝাই, ধরেন মানুষের কাছে আপনি পান হলো 2,14,000 টাকা, এটা আসবে দেনাদার, আপনার দোকানে মাল আছে 60,000 টাকা, নগদ আছে এত টাকা, এই প্রায় ধরে নেই 2 লাখ টাকার সম্পদ আছে। এখান থেকে এই মাসে আমার 2 লাখ টাকার সম্পদ নগদে হয়ে যাবে। আবার এই মাসে মানুষকে আরও দিতে হবে কত, পাওনাদারদের দিতে হবে 1 লক্ষ টাকা, বাকি যে থাকলো 1 লাখ টাকা, এটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এটা নিশ্চয়ই ব্যবসার কাজে লাগে। আমি ওয়ার্কিং ক্যাপিটাল একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি। ধরেন একটা ফটোকপি মেশিন কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, এই 1 লক্ষ টাকা দিয়ে কিনা যদি আপনি দোকানে এসে বসে থাকেন তাহলে কি ব্যবসা চলবে? ব্যবসা চলবে না। এই মেশিনটার পিছনে কালি লাগবে, কাগজ লাগবে, তারপর আপনার বিদ্যুৎ বিল লাগবে, কর্মচারী লাগবে, কর্মচারী বেতন দিতে হবে। তাহলে সম্পদ 1 লাখ টাকা দিয়ে কিনে দিলেই আমার ব্যবসা হয় না, এটা চালানোর জন্য কিছু খরচ করতে হয়, সেটার নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এইটার ব্যাখ্যা কিন্তু আপনার জীবনে কাজে লাগবে। কি কাজে লাগবে? আর যেহেতু আপনারা অ্যাকাউন্টিংয়ে পড়েন, ভাইবা এবং বিভিন্ন অঙ্কে এই তথ্যগুলোর প্রয়োজন হবে ভবিষ্যতে, এগুলো ভালো করে শুনে রাখেন। কারেন্ট অ্যাসেট কীভাবে বের করতে হয় আমরা জানি। 1 বছরের ভিতরে যে সম্পদগুলোকে আমার এই বাড়ে বা কমে বা সেখান থেকে নগদ টাকা চলে আসে সেগুলো কারেন্ট অ্যাসেট বলা হয়। যেমন ধরেন এখানে ক্যাশ কারেন্ট অ্যাসেটস। আর কি হতে পারে? টেম্পোরারি ইনভেস্টমেন্ট, মানে সাময়িকভাবে বিনিয়োগ করছি, 1 বছরের ভিতরে টাকাটা ফেরত পেয়ে যাব, তাহলে টেম্পোরারি ইনভেস্টমেন্ট। আমি সংক্ষেপে দেখতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ লিখবেন। এরপর দেনাদার, মানে এই লোকের কাছে মাল বিক্রি করছি, সে টাকা ফেরত দিবে, অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবল 2টা টাকা আছে, একটা জানুয়ারি, একটা ডিসেম্বর। 1 তারিখের টাকা দিয়ে আমার কাজ নাই, আমার কাজ হলো বর্তমানে 31 তারিখ, বছর শেষের অবস্থাটা আমার জানা দরকার, তাহলে আমি এইটা ব্যবহার করব। এটা আমার এখন আপাতত দরকার নাই, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এইটা আমি নিব। এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো মজুদ মাল, যে মালগুলো দোকানে আছে সেটা আমরা 31 তারিখেটা নিব, 1 তারিখেটা নিয়ে কোনো লাভ নেই। এরপর কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি প্রশ্নের সুন্দর করে দেওয়াই আছে 2,40,000 টাকা, এটা আমার বের করতে হচ্ছে না। তাহলে এই মানগুলো আমি বসাচ্ছি। ক্যাশ, ক্যাশের টাকা হলো 1,30,000। টেম্পোরারি ইনভেস্টমেন্ট দেওয়া আছে 60,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল 2টার মাঝে নিচেরটা নিব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2টার মাঝে নিচে যে 31 তারিখেরটা নিব। আমার কারেন্ট অ্যাসেট সবগুলো বের করা হলো। কারেন্ট লাইবিলিটির মান হলো দেওয়া আছে 2,40,000। সবগুলো কারেন্ট অ্যাসেটের টাকা যোগ করলাম, কারেন্ট অ্যাসেটের টাকা আসতেছে 5,90,000 টাকা। আপনারা যোগটা করে নেবেন, আমার ভুল হতে পারে, আমি মুখে মুখে যোগ করি তো, ক্যালকুলেটর ইউজ করলে সময় বেশি চলে যাবে, এই জন্য মুখে হিসাব করে ফেলি। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আসলো 3,50,000 টাকা।
তাহলে যারা কারেন্ট অ্যাসেট বের করতে পারবে, কারেন্ট লাইবিলিটি বের করতে পারবে, তারা ওয়ার্কিং ক্যাপিটালও বের করতে পারবে। আশা রাখি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এটা বুঝতে পারছেন। তাহলে এটা মুছে ফেলবো। আরেকটা তথ্য পেলাম নতুন রিকোয়ারমেন্টের মাধ্যমে, কারেন্ট অ্যাসেটসের মান পেলাম। কারেন্ট অ্যাসেটসের মান পেয়ে গেলাম আমরা 5,90,000 টাকা। এটা লিখে রাখলাম সাইডে। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলতেছে কারেন্ট রেশিও তৈরি করে দেখো। রিকোয়ারমেন্ট 2, এটা তো সবাই পারবেন, সবচেয়ে সহজ। এটা আমাদের প্রথম সূত্র এই চ্যাপ্টারে, কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটি। 1 নম্বর রিকোয়ারমেন্ট কারেন্ট অ্যাসেটের মান বের করছি, যে সম্পদগুলো 1 বছরের মাঝে বিক্রি করে দেওয়া হয় বা কমে বাড়ে ভাঙানো হয় সেগুলো কারেন্ট অ্যাসেটস। আর যে দায়গুলো, যে টাকা পাওনাগুলো 1 বছরের মাঝে দিয়ে দিতে হয় সেগুলো হলো কারেন্ট লাইবিলিটি। যে সম্পদের টাকা 1 বছরের মধ্যে পাওয়া যায় সেগুলো কারেন্ট অ্যাসেটস, আর যে সম্পদের দায়ের টাকা 1 বছর, পাওনার টাকা 1 বছর দিতে হয় সেগুলো কারেন্ট লাইবিলিটিস। এটা দিয়ে এটা ভাগ করলাম, উত্তর চলে আসতেছে 2.46:1। এই অঙ্কের ক্ষেত্রে, এই রেশিওর ক্ষেত্রে কি শেষে 1 দিতে হবে। এরপর প্রশ্ন করছে হলো 3 নম্বরে, কুইক রেশিও তৈরি করে দেখাও। কুইক রেশিও জিনিসটা কি? কুইক রেশিও জিনিসটা আমি বুঝিয়ে দিই, গত ক্লাসে হয়তো বোঝানো হয়নি। কুইক রেশিও শব্দের অর্থ হলো তড়িৎ, হ্যাঁ, তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত জিনিসটা হলো যে এখন চাইলে এখন দিতে হবে, এরকম পাওনা যেগুলো এখন চাইলে এখন দিতে হবে, এবং এমন সম্পদ যে এখন চাইলে এখন পাওয়া যাবে নগদ টাকা। যেমন ধরেন গত দিন অ্যাসিড টেস্ট করছিলাম না, এটাই হলো কুইক রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও আর কুইক রেশিও একই জিনিস। এখন এটার সূত্রটা হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি ওভারড্রাফট, আর হলো আপনার সরি ভুল লিখছি, নিচে হবে ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, এটার সূত্র গত ক্লাসে লিখে দিয়েছিলাম। কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। আচ্ছা, তড়িৎ আর কি কারেন্ট রেশিও এবং কুইক রেশিও, কারেন্ট অ্যাসেট এবং কুইক অ্যাসেটের মধ্যে তফাৎটা একটু বুঝাতে চাইছিলাম আমি। কারেন্ট অ্যাসেট হলো যেগুলো 1 বছরের মাঝে নগদ টাকা রূপান্তর হয়ে যাবে। যেমন নগদ দিয়েছে, মজুদ মাল 1 বছরে টেম্পোরারি ইনভেস্টমেন্ট বিনিয়োগ করছি, 1 বছরে পেয়ে যাবো, কয়েক দিনের মধ্যে পেয়ে যাবো। অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার, এই দেনাদারের কাছ থেকে টাকা আমি পেয়ে যাব। মজুদ মাল, ইনভেন্টরি, দোকানের মালগুলো এখান থেকেও টাকা পাওয়া যাবে, এগুলো কি কারেন্ট অ্যাসেট, 1 বছরের মধ্যে যে টাকাগুলো পাওয়া যায়। আর কুইক রেশিওর ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট ব্যবহার করা যাবে না, কারেন্ট অ্যাসেট থেকে যে আরও দ্রুত টাকা পাওয়া যায় লিকুইড অ্যাসেট বা কুইক অ্যাসেট ব্যবহার করতে হবে। কুইক অ্যাসেট জিনিসটা কি? নগদ টাকা পাওয়া যাবেন চাইলেই। তারপর আপনার এই ইনভেস্টমেন্ট করছেন, বিনিয়োগ, যদি আজকে চান যে ভাই আমার লাভ লাগবে না, আমাকে কয়েকদিন টাকা দিয়ে দেন, আমার খুব জরুরি, যে টাকা দিয়ে দিবে, দেনাদারের টাকাও অ্যাকাউন্ট রিসিভেবল টাকা পেয়ে যাবেন। কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই টাকাটা কিন্তু চাইলেই পাবেন না। আপনার দোকানে যে মালগুলো আছে এগুলো ইচ্ছা করলেই আপনি আজকের মাঝে বিক্রি করা সম্ভব না। প্রিপেড এক্সপেন্স, আপনি অগ্রিম খরচ দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়ে রাখছেন অগ্রিম, বাড়িওয়ালার কাছে বলেন যে ভাই আমি থাকবো না, টাকা ফেরত দেন, তারা দিবে না। এই দুইটা জিনিস কি কারেন্ট কুইক রেশিওতে এই জন্য আসে না। এখন মানগুলো বসাই দিতেছি, কারেন্ট অ্যাসেটস থেকে এই দুইটা জিনিস বাদ দিতে হবে। কারেন্ট অ্যাসেটসের মান দেওয়া আছে 5,90,000, ইনভেন্টরির মান দেওয়া আছে হলো নিচেরটা আমরা ধরবো 1,86,000, প্রিপেড এক্সপেন্স বলতে কিছু নাই অঙ্কে, শূন্য। কারেন্ট লাইবিলিটি মান দেওয়া আছে 2,40,000,
ব্যাংক ওভারড্রাফট বলতে নাই কিছু শূন্য। এখন আমরা ক্যালকুলেশন করব। উপরেরটা যোগ করলাম, উপরেরটা যোগফল আসতেছে 4,04,000। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আবার বলবো। এটাতে এটা ভাগ করলে অনুপাত আসতেছে 168:1 হয়ে গেল আমাদের কুইক রেশিও। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বরে, ইনভেন্টরি টার্ন ওভার। গত ক্লাসে এটা করছিলাম, ইনভেন্টরি টার্ন ওভার। মুছে ফেলতেছি। ইনভেন্টরি টার্ন ওভার উপরে কস্ট অফ গুডস সোল্ড, নিচে হলো এভারেজ ইনভেন্টরি। এখন গত ক্লাসে কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম শিখেছিলাম, কিন্তু এবার আর কষ্ট করতে হবে না। কস্ট অফ গুডস সোল্ডের মান আমাদের প্রশ্নে দেওয়াই আছে 50 লক্ষ টাকা, না সরি 30 লক্ষ টাকা, 30,30,000 টাকা। এভারেজ ইনভেন্টরি এইটা একটু শিখার আছে। গতবার ইনভেন্টরি একটাই দিছিলাম, এভারেজ বের করছিলাম না, একটা ইনভেন্টরি দেওয়া ছিল, সেটাই আমরা লিখে দিছিলাম। এইবার একটু খেয়াল করি, ইনভেন্টরি কিন্তু এবার দুইটা দাও, 1 তারিখের একটা, ডিসেম্বরের একটা। এই এত জিনিস শেখানোর জন্য আজকের এই ক্লাসটা করতেছি। এরকম যখন দুইটা দেওয়া থাকবে, ইনভেন্টরি যখন দুইটা দেওয়া থাকবে, তখন গড় বের করতে হলে আপনি দেখেন আপনার কাছে আছে 10 টাকা, আপনার কাছে বন্ধুর কাছে আছে 15 টাকা, 20 টাকা। আর যদি বলি এভারেজ বের করে দেখাও, তখন কি করবেন, দুইটা যোগ করবেন, 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে এখানে দুইটা যেহেতু আছে, দুইটা যোগ করবেন, ওপেনিং এবং এন্ডিংটা যোগ করবেন। 2,52,000 যোগ 1,86,000। যখন দুইটা দেওয়া থাকবে, দুইটা যোগ করতে হবে, ভাগ দিতে হবে 2 দিয়ে। একটা দেওয়া থাকলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, একটা দিয়ে দিলেই হয়। গত ক্লাসে এটা শেখানো হয়েছে, ক্লাস আগেরটা দিয়ে দিবেন, দেখে নেবেন, লিঙ্ক দেওয়া আছে। আর যেহেতু স্টুডেন্টের সংখ্যা কম, আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিব, আপনারা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে পিডিএফ লেকচার শিট এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে সাজানো আছে। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে হলো 2,19,000। কীভাবে করবেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষা হলে নিতে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে এই সংখ্যাটা লিখবেন, যোগ এই সংখ্যাটা লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ভাগ চিহ্ন দিবেন, 2 দিবেন, এটা চলে আসবে। আনসার আসতেছে 13.70 টাইমস। টার্ন ওভারের ক্ষেত্রে কি লিখতে হয়, জায়গায় আনসার টাইমস লিখতে হয়, মানে বার। এটা প্রশ্ন হলো আপনার মজুদ মালগুলো যে আছে, কয়েকদিন পর কিনে আনেন, এগুলো কতবার কিনে আনতে হইলো, কতবার বিক্রি করা হলো। প্রায় 13 বার কিনে আনতে হয়েছে, 13 বার বিক্রি করতে হয়েছে। এটা হলো মজুদ মালের টার্ন ওভার। আচ্ছা, এখন লাস্টে বলেছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার করে দেখাও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার করতে হলে যার টার্ন ওভার করতে হয় তাকে নিচে লিখতে হয় এভারেজ। এই যে দেখেন এখানে ইনভেন্টরি টার্ন ওভার বলছিল, এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। সূত্রের শীটে সব সূত্র সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি সূত্রগুলো ভালো করে মনে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি। উপরে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে দেনাদার সৃষ্টি হয় কিভাবে, আপনি কারো কাছে টাকা কিভাবে পান, সেলস করলে, ক্রেডিট সেল। ক্রেডিট সেল প্রশ্নে দেওয়া আছে ক্রেডিট সেল দেওয়া আছে 50 লক্ষ টাকা। এই যে ক্রেডিট সেল দেওয়া আছে। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপরে লিখবো 50 লক্ষ টাকা। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এখানে দেখবো, এই দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু এবার দুইটা দেওয়া থাকলে যারা মোটামুটি স্টুডেন্ট বুঝিয়ে গেছেন,
দুইটাকে লিখতে হবে। পরে 2 দিয়ে ভাগ দিতে হবে। তো উপরে থাকবে 50 লক্ষ, এই যে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে নিচে আসতে 1,85,000। 50 লক্ষরে 1,85,000 দিয়ে ভাগ করলাম 27.03। অর্থাৎ আমি এক বছরের মধ্যে যা বিক্রি করছি দেনাদারের কাছে 27 বার টাকা আনতে গেছি, যে 27 বার টাকা দেনাদার আমাকে দিছে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।